Bismillahirrahmanirrahim. Dear viewers and learners, my dear sweet students, welcome to BADC Online School once again. I am Shuman Bangali with you today, Assistant Teacher English, BADC High School, মিরপুর ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যেখান থেকে আজকের এই লাইভ ক্লাসে অংশ নিয়েছেন, প্রত্যেককে জানাই বিএডিসি অনলাইন স্কুলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ, প্রীতি ও শুভেচ্ছা। মাই স্টুডেন্টস, রুটিন অনুযায়ী এখন যদিও এটি দশম শ্রেণীর ক্লাস, কিন্তু যেহেতু এটি ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস, সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাস থেকে বেনিফিট হবে। সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। এবারে আসি দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে কিছু কথা। এই কোভিড-19 কারণে এখন আমাদের দুটি দশম শ্রেণী হয়ে গেছে, একটি নিউ 10 আর একটি হলো ওল্ড 10। মূলত নিউ 10 শিক্ষার্থীরা তোমাদের জন্য এই ক্লাসটি। এখন মূল বিষয় হচ্ছে আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে একই টপিক, কিন্তু আমাদের আসলে নবম এবং দশম এটি হচ্ছে এসএসসির দুটি শাখা। আমি প্রায় হেসে হেসে বলে থাকি ক্লাসে যে নবম শ্রেণী থেকেই তো এসএসসির কোর্স শুরু। এসএসসির দুটি ইয়ার, নবম শ্রেণী যদি হয় ফার্স্ট ইয়ার, দশম শ্রেণী হচ্ছে তার সেকেন্ড ইয়ার। যা হোক, এই করোনা ভাইরাসের কারণে, এই মহামারী দুর্যোগের কারণে নবম শ্রেণীতে শ্রেণীকক্ষে যে গিয়ে পাঠদান কর্মসূচি সেটা তোমাদের হয়নি। এভাবেই অনলাইনে গত বছর হয়েছিল। এবছরও যতদিন না পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাচ্ছি, ইনশাল্লাহ আমাদের অনলাইন কার্যক্রম চলবে। তো শিক্ষার্থীদের সাথে কথা বলে যে বিষয়টি আমার স্পষ্ট হয়েছে যে স্যার, নবম শ্রেণীতে আমাদের এই গ্রামার আইটেমগুলো বারবার পড়ালেও যেন এই দশম শ্রেণীর শুরু থেকেই প্রত্যেকটি গ্রামার আইটেম আবারও একটু রিভিশন দেওয়া হয়। তাই ধারাবাহিকতায় টুডে আই এম গোয়িং টু প্রোভাইড মাই লেকচার অন ভয়েস। দিস ইজ এ very important class. This is very important topic, not only for the students of class 10, but also it is equally important for the students of class 6, 7, 8, 9, 10, 11 and 12. এই ক্লাসটির পরে সপ্তম শ্রেণীর সাথে আমার আরেকটি ক্লাস আছে। আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরও আহ্বান করছি, তোমরা এই ক্লাসটি ফলো করবে। অর্থাৎ আজকে রুটিন অনুযায়ী দশম এবং সপ্তম তোমরা দুটি ক্লাসেই এই ক্লাসটিকে ফলো করবে। পাশাপাশি অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, কারণ সকল ক্লাসেই ভয়েস আছে। ওকে ভাই, এই প্রথমে আমরা জানতে পারি হোয়াট ইজ ভয়েস। হোয়াট ইজ ভয়েস? এই যে ভয়েস, এই ভয়েস কিন্তু চেঞ্জটা একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয় এবং আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমরা নিয়মিতভাবে প্রত্যেকবার দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এইচএসসি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এটি আছে। তারপরে আমরা ভুল করে থাকি। কেন ভুল করে থাকি সেটা নিয়ে আজকে কিছু কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়টি হলো, শুধু তাই নয়, পরবর্তীতে যখন এইচএসসির পর তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা কিংবা কোনো চাকরির পরীক্ষা দেবা, তখন কিন্তু একটি দুটি ভয়েস চেঞ্জ আমাদের পরীক্ষায় এসে থাকে। সো আই থিঙ্ক দ্যাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর অল অফ আস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ, হু ওয়ান্ট টু রাইট ইংলিশ correctly, who want to speak in English spontaneously. Everybody needs to know about voice. আমরা প্রথমে জানবো যে ভয়েসটা কি, কি কারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে
ভয়েস হলো একটি ভার্বের গঠন, একটি ভার্বের গঠন প্রক্রিয়া হচ্ছে ভয়েস। যদিও ভয়েস নিয়ে আমি একাধিক ক্লাস নিয়েছি, আজকের ক্লাসটি একটু ভিন্ন ধাঁচে ভিন্ন ছোঁয়ায় নেব। তার কারণ হলো ভয়েস আমাদের সিলেবাসে শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্সের জন্যই প্রয়োজন নয়, একটি থেকে পেসিভ কিংবা পেসিভ থেকে অ্যাক্টিভ, এই কারণেই শুধু ভয়েস নয়। আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাই, যে ভার্বের যে সঠিক গঠন প্রক্রিয়া, আমরা যখন ভার্ব করি সেই ভার্বের ক্ষেত্রেও, এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও আমার অ্যাক্টিভের সেন্টেন্স থাকে, আমার পেসিভের সেন্টেন্স থাকে। তখন এই অ্যাক্টিভ এবং পেসিভ সেন্টেন্সগুলোতে আমাদের কিন্তু ভার্বের সঠিক ফর্ম বসাতে হয় এই ভয়েস অনুযায়ী। সো এই রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এবং আমাদের চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই এই ভয়েসটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিকজ ভয়েস ইজ এ ফর্ম অফ এ ভার্ব, একটি ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে কিংবা অন্যের কাজ সাবজেক্টের নিজের উপর এসে পড়ে যায় তা বোঝায়। ভার্বের গঠনটি চমৎকার, হয় সাবজেক্ট নিজে কাজটি করে কিংবা সাবজেক্টের কাজটি, অন্য কারো কাজটি সাবজেক্টের উপর এসে পড়ে যায়, সেই হচ্ছে ভয়েস। এটি একটি ভার্বের গঠন। তাহলে আমরা দুটি কথা বললাম। একটি কথা হচ্ছে ভয়েস হচ্ছে কি, ভয়েস হচ্ছে ভার্বের একটি গঠন যার দ্বারা সাবজেক্ট নিজেই কিছু করে, যখন নিজেই কিছু করে তখন তার নাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আরেকটি কথা বলেছি যে সাবজেক্ট নিজে কিছু করে না, অন্যের কাজটা এসে সাবজেক্টের উপর পড়ে যায়, তার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এই ভয়েসের ডেফিনেশন থেকে আমরা দেখতে পেলাম যে ভয়েস, ট্রানজিটিভ ভার্বের ভয়েস হচ্ছে দুই ধরনের। নাম্বার ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড অ্যানাদার ইজ প্যাসিভ ভয়েস। আমি দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের কাছে আহ্বান করছি, তোমরা এগুলি খাতায় লিখে নেবে এবং ক্লাসের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে নাম ও রোল কমেন্ট করে উপস্থিতি নিশ্চিত করতে হবে। এখন যদি আমরা দেখি যে জানলাম যে ভয়েস হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপর যে আমরা জেনে নেব অ্যাক্টিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েসটা কি। প্রথমে আমরা জেনে নেব অ্যাক্টিভ ভয়েসটা কি। অ্যাক্টিভ ভয়েস তোমাদেরকে ক্লাস মনোযোগ দিতে হবে এবং আমি যা বলি তা শুনে শুনে কিছু লিখতে হবে। গত বছর সম্পূর্ণ লিখে দিয়েছি, এবার হয়তো তা করবো না। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ ভয়েসে আমরা যখন যাব, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজটি সম্পন্ন করে, যে সেন্টেন্সে সাবজেক্ট নিজেই সক্রিয় কিংবা অ্যাক্টিভ হয়ে অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজটি করে, সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন আই টিচ ইংলিশ, যেমন আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আই। এখানে আই অ্যাক্টিভ, আই সক্রিয়, সক্রিয়ভাবে সাবজেক্ট সক্রিয় হয়ে এই কাজটি করছে, আই নিজেই কাজটি করছে। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই। সো এই সেন্টেন্সের ভার্বটি হচ্ছে অ্যাক্টিভ, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। ইজ ইট ক্লিয়ার? অ্যাক্টিভ ভয়েসটা কি এটা ভালোভাবে বুঝতে হবে। এই কারণে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করি তখন ওই গ্যাপে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী হয় তখন তার ভার্বের গঠন হবে একরকম, যদি সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস আকারে হয় তখন তার ভার্বের গঠনটি হবে আরেক রকম। ইজ ইট ক্লিয়ার? Okay, my dear students, you can ask me any question through using your comment box. যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে কোনো প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব সেই প্রশ্নের আনসার প্রোভাইড করতে। এরপর যদি আমরা দেখব প্যাসিভ ভয়েসটা কি। প্যাসিভ ভয়েসটা কি? হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েসটা কি? যদি
এই সাবজেক্টের যে কাজটি নিজে সক্রিয় না হয়ে, নিজে না করে অন্য কারো দ্বারা সংগঠিত হয়, অন্য কেউ এসে কাজটি করে দেয়, অন্য কারো দ্বারা, সাবজেক্টের কাজটি নিজে না করে অন্য কারো দ্বারা সংগঠিত হলে সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন কি এক্সাম্পল দিই, এই কাজটা যদি আমরা করি, ইংলিশ ইজ টট বাই মি, আমরা দেখতে পাচ্ছি এইখানে সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এখানে ভার্ব হচ্ছে টিচ মানে পড়ানো। ইংলিশ কি ইংলিশকে পড়াতে পারে, নাকি ইংরেজি পড়ানোর কাজটা অন্য কারো দ্বারা সংগঠিত হচ্ছে, সেটা হচ্ছে মি দ্বারা। ফর দিস রিজন ইট ইজ কল্ড প্যাসিভ ভয়েস। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস? সেটা হচ্ছে এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি, এখানে যে অবজেক্ট, সেই অবজেক্টের কাজটি সাবজেক্টের উপর এসে পড়ে যায়, সেটার নামই হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজেই তার কাজটি সম্পন্ন করে থাকে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের কাজটি অন্য কারো দ্বারা সংগঠিত হয়, অথবা অবজেক্টের কাজটি সাবজেক্টের ঘাড়ে এসে পড়ে যায়। এই হলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টা সেটি জানার মূল বিষয়টা হলো, এখানে জানতে পারলাম অবজেক্টের কথা, যে আমরা যখন এই ভয়েস চেঞ্জ করে থাকি তখন দেখা গেছে যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রবলেমগুলো হয় আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার সময়, তার মধ্যে অন্যতম একটি প্রবলেম হচ্ছে অবজেক্ট। যে আমার এই কোমলমতি শিক্ষার্থীরা অনেকেই একটি বড় সেন্টেন্স হলে অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট কিভাবে বের করবে সেন্টেন্স থেকে, সেটা চিনতে পারে না। চলো এবার জেনে নেই অবজেক্ট চেনার উপায়। তাহলে আমরা দেখব অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট কিভাবে আমরা চিনব, একটি সেন্টেন্স থেকে আমরা কিভাবে তার অবজেক্টটিকে চিনতে পারবো, সেটি নিয়ে একটা কথা বলবো। সেটা হলো, অবজেক্ট সাধারণত মূল ভার্বের পরে থাকে। অবজেক্ট সাধারণত মূল ভার্বের পরে থাকে। 2 নম্বর বিষয়, সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা এখানে দুটি বিষয় দেখতে পেলাম। অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট সাধারণত মূল ভার্বের পরে থাকে। একটি সেন্টেন্সে যে মূল ভার্বটি থাকে, ফাইনাইট ভার্ব, সেই মূল ভার্বের পরে অবস্থান করে, তাই না? প্রথমে সুমনসারকে খুঁজে বের করতে হলে আগে কি করতে হবে, সুমনসার কোথায় থাকে, তার বাসা কোথায়, সেটি খুঁজে বের করতে হবে। যে সাপোজ সুমনসার থাকে হচ্ছে কল্যাণপুর, ঢাকা, তাহলে আগে কল্যাণপুর ঢাকা পর্যন্ত যেতে হবে। তারপর সেখানে যাওয়ার পর দেখতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে সুমন স্যারের বাসা কোনটা। সুমন স্যারকে চিনেন, বিবিসি হাই স্কুলের ইংলিশ টিচার সুমন স্যার, তখন না তোমাকে চিনতে হবে। তাহলে আমরা এই দুটি উপায় অবলম্বন করি, এই দুটি প্রক্রিয়া অবলম্বন করে আমরা একটি সেন্টেন্স থেকে অবজেক্ট খুঁজে বের করতে পারি। প্রথম কথাটি হচ্ছে, অবজেক্ট সাধারণত মূল ভার্বের পরে থাকে। আমরা জানি একটি সেন্টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট, তারপরে তার মূল ভার্ব, তারপরে অবজেক্ট অথবা আদার্স কিছু এক্সটেনশন। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে কি দেখা গেল, একটি অবজেক্ট সাধারণত তার
মূল ভার্বের পরে অবস্থান করে থাকে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন আমরা একটু এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা দেখি আমরা একটু এক্সাম্পল দিই। যেমন যদি দিই দ্য গার্ল plucks flower, the girl plucks flower from the garden, মেয়েটি বাগান থেকে ফুল তুলে, the girl plucks flower from the garden, মেয়েটি বাগান থেকে ফুল তুলে, the girl plucks flower from the garden। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে the girl, তাই না? মূল ভার্ব কোনটা? প্লাক্স, ফুল তোলা হচ্ছে ভার্ব। তাহলে এরপরে সম্পূর্ণটুকুই কি অবজেক্ট, নাকি একটি অবজেক্ট, নাকি দুটি অবজেক্ট? এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা অবজেক্ট চেনার কিন্তু দুটি উপায়ের কথা বলেছি। কয়টি উপায়ের কথা বলেছি? দুটি উপায়ের কথা বলেছি অবজেক্ট চেনা। সেই দুটি উপায় কি কি? অবজেক্ট সবসময় তার ভার্বের পরে অবস্থান করে থাকে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে আমাদের এই এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা যদি তার সাবজেক্ট হয়, এটা যদি ভার্ব হয়, তার মানে এটাই অবজেক্ট, কিংবা এখান থেকে তার অবজেক্ট শুরু হয়েছে। মেয়েটি বাগান থেকে ফুল তোলে, কি তোলে? ফুল। তাহলে এই ফ্লাওয়ারটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই ফ্লাওয়ারটাই হচ্ছে অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেন? এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? মাই ডিয়ার সুইট স্টুডেন্টস, my dear little stars, you can ask me any question if you want to using your comment box, because it is a live session, it is not a still video. তাহলে আমরা নিশ্চয়ই চিনতে পেরেছি অবজেক্ট আমরা কোথায় পাবো, কিভাবে পাবো। অবজেক্ট সাধারণত মূল ভার্বের পরে অবস্থান করে এবং সাধারণত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তার অবজেক্ট পাওয়া যায়। ওকে, এ পর্যায়ে আসি অবজেক্টের বিষয়ে। অনেক সময় দেখা যায় একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে। যেমন সুমন স্যার টিচেস আস ইংলিশ, সুমন স্যার আমাদেরকে ইংরেজি পড়ায়। সুমন স্যার টিচেস আস ইংলিশ। তাহলে এই বাক্যে সাবজেক্ট কোনটা? কে পড়ায়? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়? সাবজেক্ট হচ্ছে সুমন স্যার। ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোন কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। তাহলে এই বাক্যে ভার্ব হচ্ছে টিচেস, টিচ মানে পড়ানো। তাহলে অবজেক্ট কোনটা? এখানে দুটি আছে, একটি হচ্ছে আস আর একটি হচ্ছে ইংলিশ। এখন আমরা প্রশ্ন করি কি পড়ায়? ইংরেজি পড়ায়। তাহলে নিশ্চয়ই ইংরেজি অবজেক্ট। কাকে পড়ায়? আমাদেরকে, আস। তাহলে এটাও হচ্ছে অবজেক্ট। অর্থাৎ একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে কিংবা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটিকে সাবজেক্ট করে ভয়েস চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকের ক্লাসে জানতে পারলাম যে হোয়াট ইজ ভয়েস, ভয়েসটা কি, এবং ভয়েস হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আরো জানতে পারলাম অ্যাক্টিভ ভয়েস কি, সাবজেক্ট নিজেই যে কাজটি করে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবারে আমরা জানতে পারলাম প্যাসিভ ভয়েসটা কি, যে সাবজেক্টের নিজে না করে অবজেক্টের কাজটি যদি সাবজেক্টের উপর এসে পড়ে যায়, বা অন্য কারো দ্বারা, সাবজেক্ট নিজে না করে সাবজেক্টের কাজটি অন্য কারো দ্বারা সংগঠিত হলে সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপরে যে আমরা জানলাম অবজেক্টটা কি, সাধারণত অবজেক্টের অবস্থান হচ্ছে তার ভার্বের পরে, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন আমরা দেখব, নিশ্চয়ই আমরা এখন অ্যাক্টিভ ভয়েস এবং তার প্যাসিভ ভয়েস চিনতে পারব।
এখন আমরা জানবো কিভাবে আমাদের এই ভয়েসটা চেঞ্জ করা হয়, ভয়েসটা কিভাবে পরিবর্তন করা হয়, কিভাবে রূপান্তর করতে হয়, সেটি আজকের ক্লাসে আমরা জানবো। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ, কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে এটাকে রূপান্তর করতে হয়। আমি সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমরা যারা লাইভটিতে অংশ নিয়েছো প্রত্যেকে নিজের নাম এবং রোল কমেন্টে লিখে তোমাদের উপস্থিতি নিশ্চিত করবে। দিস ক্লাস, এটা রুটিন অনুযায়ী দিস ইজ দ্য ক্লাস ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, বাট ইট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট আদার ক্লাসেস টু। ঠিক আছে, তো এরপরে যে সপ্তম শ্রেণীর ক্লাসটি আছে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি অনুসরণযোগ্য হবে। এই ক্লাসে আজকে যা কাজ দেব সেটাই সপ্তম শ্রেণীর জন্য থাকবে, দশম শ্রেণীর জন্য থাকবে। ওকে, তাহলে আমরা এখন অ্যাক্টিভ টু প্যাসিভ নিয়ে কথা বলবো। গণিতের স্যারেরা কিছু মনে করবেন না, আমি যদি গণিতে দুর্বল, তবে একটি বিষয় দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যে আমাদের এখান থেকে যদি আমরা দেই যে এই ধরনের অনেক সময় এক্স এর মান বের করতে হয় সমাধান করার ক্ষেত্রে, এই ধরনের একটি ছোট অঙ্কে যে আমরা দেখলাম আর গুণন করা হয় কিভাবে। তাহলে সাধারণত যদি ভুল হয়ে থাকে গণিত স্যারদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি, আমি যতটুকু জানি সাধারণত আর গুণন করা হয় এভাবে যে স্যার অ্যাক্টিভ টু প্যাসিভের ক্ষেত্রে আর গুণনের বিষয় নিয়ে আসলেন কেন। আগে আমরা বিষয়টা দেখি যে আর গুণন কিভাবে। আর গুণন যেমন এটা 20x = 60, x এর সাথে 20, 60 এর সাথে 10, মানে এটার সাথে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তার নাম হলো আর গুণন। এবার আমরা একটা বিষয় দেখি যে আই প্লে ক্রিকেট, এটা একটি ভয়েস উদাহরণ। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়? ক্রিকেট ইজ প্লেড বাই মি। তাহলে যদি আমরা দেখি এই ক্রিকেটটা চলে আসছে এখানে, আইটা চলে গেছে এখানে, তাহলে এখানেও কিন্তু একটা আর গুণনের বিষয় আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ফলো করো, এখানে কি আমরা আর গুণনের মতো বিষয় দেখতে পাচ্ছি কিনা। আসলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা উচিত, কিছু কৌশল মনে রাখা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে যদি আর গুণন হয়, আর গুণের কথা মনে রেখে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের কৌশলটিকে মনে রাখতে পারি। যেমন আই প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই মি। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিকেটে এখান থেকে চলে এসেছে এখানে, আইটা চলে গেছে এখান থেকে এখানে। তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা আর গুণন হবে, আর আই গুণ হবে। আর আই গুণটা কি? অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট, আর এই সাবজেক্ট হবে অবজেক্ট। আর মাঝখানে কি বাকি আছে এটা হচ্ছে এখন দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটি ইজ মানে প্যাসিভ অক্সিলারি বসেছে, তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটি বাই দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই আর গুণনটিকে যদি ফলো করি তাহলে এই এক্সাম্পল থেকে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কৌশলগুলো, নিয়মগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি কিভাবে বের হয়ে যাচ্ছে। যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথম কাজটা কি? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। অ্যাক্টিভের, সবাই খাতায় লিখে নাও, কারণ এটা তোমাদের জন্য SW দেওয়া থাকবে, এগুলো খাতায় লিখে স্পষ্টভাবে ছবি তুলে কমেন্টে আপলোড করতে হবে।
অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। এক নাম্বার কাজ শেষ। দুই নাম্বার কাজটা আমরা কি দেখলাম? প্রথম কাজটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। দুই নাম্বার টেন্স ও মডেল অনুযায়ী একটি প্যাসিভ অক্সিলারি দিতে হবে। একটি প্যাসিভ অক্সিলারি হবে। তিন নাম্বার কাজ ভার্বের পিপি হবে। চার নাম্বার কাজটা হচ্ছে সেন্টেন্সের অতিরিক্ত অংশ থাকলে, যদি থাকে, সেন্টেন্সের অতিরিক্ত অংশ যদি থাকে তা লিখে বাই লিখে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। কি তোমরা ক্লাসটি দেখতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা শোনা যাচ্ছে? কোনো প্রবলেম? অ্যাকচুয়ালি ইট ইজ এ নিউ মোবাইল। এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রথম ক্লাস নিয়েছি, গতকালকে হয়নি, আজকে হচ্ছে কিনা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটি আর্গুমেন্টের মাধ্যমে দেখতে পেলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়ে থাকে এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভের কৌশল কি কি। আমরা এই চারটা কৌশল যদি অবলম্বন করি, এই চারটা কৌশল অবলম্বন করেই কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই সেন্টেন্সগুলোকে রূপান্তর করতে পারি। তাহলে প্রথম কাজটা কি? দ্রুত খাতায় উঠিয়ে নাও, মুছে দেবো। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। দুই নাম্বার কাজ, একটি প্যাসিভ অক্সিলারি দিতে হবে, কিন্তু সেই অক্সিলারিটা আনতাজি একটা অক্সিলারি বসিয়ে দিলেই হবে না, সেটা টেন্স অনুযায়ী, সেটা কি অনুযায়ী? টেন্স অনুযায়ী একটি প্যাসিভ অক্সিলারি দিতে হবে, অথবা মডেল অক্সিলারি অনুযায়ী, যেমন ক্যান বি। মডেল সংক্ষেপে লিখলাম আর কি, মডেল অনুযায়ী, টেন্স ও মডেল অনুযায়ী একটি প্যাসিভ অক্সিলারি দিতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি am is are, past ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি was were, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি shall be কিংবা will be। ঠিক তেমনই ভাবে মডেল, যেমন ক্যান থাকলে হয়ে যাবে ক্যান বি, শুড থাকলে হয়ে যাবে শুড বি, মাস্ট থাকলে হয়ে যাবে মাস্ট বি। এরকম ভাবে টেন্স ও মডেল অনুযায়ী একটি প্যাসিভ অক্সিলারি দিতে হবে। দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হচ্ছে ভার্বের পিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে সব সময়। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তিন নম্বর ফর্ম, ডো ডিড ডান, টিচ টট টট, মেক মেড মেড, এই তিন নম্বর ফর্ম। এবং তারপরে যে কাজটা হচ্ছে, একটা সেন্টেন্স অনেক সময় বড় থাকতে পারে, লার্জ, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই অতিরিক্ত এক্সটেনশন অংশটুকু লিখে তারপর বাই লিখে অ্যাক্টিভের সাবজেক্টই হয়ে যাবে প্যাসিভের অবজেক্ট। ব্যতিক্রম আছে, কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কারণে বাই না হয়ে অন্য প্রিপোজিশন হতে পারে, কিন্তু মূল বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাই লিখে অ্যাক্টিভের সাবজেক্টই হয়ে যাবে প্যাসিভের অবজেক্ট। এই মাত্র চারটে নিয়ম, এই মাত্র চারটা কৌশল। ওকে, এ পর্যায়ে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই এডব্লিউ করতে হবে। নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা লিখে ফেলেছো, তো আস্তে আস্তে করছি যেন তোমরা দ্রুত লিখতে পারো। এরপর যে আমরা যে বিষয়টা জানবো
যে কোন টেন্সের প্যাসিভ অক্সিলারি কোনটা, একটি চার্ট করে ফেলো। নেম অফ টেন্স, প্যাসিভ অক্সিলারি, নেম অফ টেন্স, প্যাসিভ অক্সিলারি। যে এই টেন্সের প্যাসিভ অক্সিলারি এইটা, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি হচ্ছে am, is, are। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অক্সিলারি হচ্ছে was, were। এবার আসো ফিউচার ইনডিফিনিট, এটির প্যাসিভ অক্সিলারি হচ্ছে shall be, will be। এরকম ভাবে সকলকে করে ফেলতে হবে, ঠিক আছে? দুটো লিখে পড়ো। প্রেজেন্ট ইনডিফিনিট হলে am, is, are। পাস্ট ইনডিফিনিট হলে was অথবা were। ফিউচার ইনডিফিনিট হলে shall be কিংবা will be। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বিষয়টি। ইনডিফিনিট তিনটা নিয়ে কথা বলেছি, এরপর যে আলোচনা করব তিনটা কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ অক্সিলারি হচ্ছে am being, is being অথবা are being। পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ অক্সিলারি হচ্ছে was being অথবা were being। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ অক্সিলারি হচ্ছে shall be being অথবা will be being। shall be being অথবা will be being। তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে am being, is being, are being। পাস্ট কন্টিনিউয়াস হলে was being অথবা were being, এবং ফিউচার কন্টিনিউয়াস হলে shall be being অথবা will be being। এই হলো আমাদের তিনটা কন্টিনিউয়াস টেন্সের লেখা হয়েছে। দ্রুত একটু লিখতে হবে কারণ এটা হচ্ছে অনলাইন ক্লাস। তাহলে আমরা দেখতে পেলাম তিনটে ইনডিফিনিট এবং তিনটে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ অক্সিলারি। এ পর্যায়ে দেখব আমরা যে পারফেক্ট টেন্সের, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অক্সিলারি have been অথবা has been। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ অক্সিলারি had been। ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ অক্সিলারি shall have been, will have been। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় মনে রাখতে হবে, একটা পড়া বিভিন্ন ভাবে পড়া যায়। তার কাছে এই পড়াটা বেশি দীর্ঘস্থায়ী হয় যে এই পড়াটাকে মজার সাথে, আন্তরিকতার সাথে, সহজ কৌশলে রং মিশিয়ে ঢং সেজে পড়তে পারি। আমার এই কথাটা একটু বুঝতে হবে যে আমি কি করলাম, প্রথমে তিনটে ইনডিফিনিট, তারপর তিনটে কন্টিনিউয়াস, তারপর তিনটে পারফেক্ট। মনে রাখার সুবিধার্থে এগুলো হচ্ছে কৌশল। এই কৌশলগুলোর মাধ্যমে আমরা কিন্তু অতি সহজেই এগুলো মনে রাখতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা পারফেক্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যেখানে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট হ্যাড বিন, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন। এই 9টা টেন্সেরই কিন্তু আমাদের ভয়েস হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। তাহলে আমরা টেন্স অনুযায়ী কোন টেন্সে কি প্যাসিভ অক্সিলারি হবে সেটা নিয়ে আজকের ক্লাসে কথা বলা হয়ে গেল। এ পর্যায়ে আমরা যে মডেলের কথা বলেছিলাম, যে মডেল অক্সিলারির কথা যে আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে অ্যাক্টিভেট, সহজে লিখে দিই তোমাদের মনে রাখার সুবিধা। পোস্ট অ্যাক্টিভেট ক্যান কোড
মে, মাইট, শুড, উড, মাস্ট ইত্যাদি থাকে। আরো কিছু লিখে দিতে একটু মনে রাখার জন্য, ought to, going to, ইত্যাদি থাকলে পেসিভে অক্সিলারি হিসেবে, পেসিভে অক্সিলারি হিসেবে, পেসিভে অক্সিলারি হিসেবে এগুলি বসবে, এগুলি বসবে প্লাস বি বসবে। এগুলোর সাথে একটা বি বসিয়ে দিব। বি সহজভাবে বলে দিলাম, এই টেন্স গুলোর বাইরে আমরা তো টেন্স গুলোর কোন টেন্সের প্যাসিভ অক্সিলারি কোনটা তা তো আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, তাই না? এই টেন্স গুলোর বাইরেও আমরা ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ought to, going to এগুলো যদি আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভের সেন্টেন্সটিতে থেকে থাকে, তাহলে প্যাসিভ করার সময় প্যাসিভ অক্সিলারি হিসেবে এগুলোর সাথে একটি বি এড করে দেব। যেমন ক্যান থাকলে ক্যান বি, কুড, কুড বি, মে, মে বি, মাইট, মাইট বি, শুড, শুড বি, উড, উড বি, মাস্ট, মাস্ট বি। তাহলে কিন্তু আমাদের প্যাসিভ অক্সিলারিটা হয়ে গেল। ওকে, এরপর যে আমাদের এই অক্সিলারিটা গেল, এই অক্সিলারিটা যাওয়ার পর আমরা এখন কিছু দেখব সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়। সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়টাকে নিয়ে কথা বলবো। যেমন অ্যাক্টিভের সাবজেক্টে যদি আই থাকে, সেটা প্যাসিভের অবজেক্ট কি মি হয়ে যাবে। হ্যাঁ, উই, আস, ইউ থাকলে ইউ, হি, হিম, she, her, they, them, শাফিন, শাফিনী। ওকে, তাহলে দেখতে পেলাম এই সাবজেক্ট এবং অবজেক্ট জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো আই থাকলে, আই সাবজেক্টে যদি আই থাকে তার অবজেক্ট হবে মি, উই, আস, ইউ, ইউ, he, him, she, her, they, them, শাফি, শাফি। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এই একটি সহজ বিষয়, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এই ভুলগুলো যেন আর না হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বয়েজের উপর যে আজকের ক্লাসটি নিয়েছি, আমি তার নাম দিয়েছি পার্ট 1, অর্থাৎ প্রথম অংশ। আজকে এই প্রথম অংশে আলোচনা করলাম what is voice, how many kinds of voices, what is active voice, what is passive voice, and object চেনার উপায়, এবং আলোচনা করেছি অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। একটি আর গুণনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তার কৌশলগুলো, যে কিভাবে 4টি কৌশল অবলম্বন করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। পাশাপাশি সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো এখন দেখিয়ে দিলাম। মোটামুটি ভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার জন্য আমাদের যে বেসিকটার প্রয়োজন, তার সম্পূর্ণটি আজকের এই ক্লাসে প্রোভাইড করা হয়েছে। আমরা এর পরবর্তীতে আরো 2টি ক্লাস দেব এই ভয়েসের উপরে। সেখানে আমরা কিভাবে সেন্টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে হয় তার প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটি SW দিচ্ছি। এই SWটি 10ম শ্রেণী এবং 7ম শ্রেণী এই 2 ক্লাসের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। তোমরা SW করে তার ছবি তুলে কমেন্টে আপলোড করো। আজকের ক্লাসে যা যা করিয়েছি CWNG, আজকের ক্লাসে এক কথায় টোটাল দিয়ে আমি যা লিখেছি, যা বলেছি, তা সম্পূর্ণভাবে খাতায় লিখে চমৎকারভাবে খাতার একটি ছবি তুলে নাম ও রোল লিখে কমেন্টে আপলোড করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি।
তোমরা চমৎকারভাবে SW করে এখানে জমা দিয়ে দেবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।